আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, কয়েক দশকের কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান তার সামরিক শিল্পকে স্বাবলম্বী করে তুলতে অ্যাসোমেটিক ওয়্যারফেয়ার বা রিভার্স ইঞ্জিনিয়ারিং এর উপর ভিত্তি করে লক্ষণীয় প্রযুক্তিগত উত্থান ঘটিয়েছে। উচ্চ খরচের প্রথাগত যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ তৈরিতে দীর্ঘমেয়াদী পিছিয়ে থাকলেও ইরান কম খরচে সর্বোচ্চ ধ্বংসাত্মক ক্ষমতার লক্ষ্যে ব্যালিস্টিক মিসাইল, ড্রোন এবং ইলেকট্রনিক ওয়্যারফেয়ার প্রযুক্তিতে অগ্রগতি অর্জন করেছে। ইরান মধ্যপ্রাচ্যের সবথেকে বড় এবং বৈচিত্র্যময় মিসাইল আর্সেনাল গড়ে তুলেছে। কঠিন এবং তরল জ্বালানি চালিত ফাতা ১১০, জুলফিকার এবং সেলজিল ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি পাভে ও হেভি এজ ক্রুজ মিসাইলের শত শত কিলোমিটার দূরে সুনির্দিষ্ট আঘাত করতে এখন তারা সক্ষম। মার্কিন RQ-170 স্টিলথ ড্রোন এবং অন্যান্য বিদেশি ড্রোনস রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ইরান শাহেদ 136, আরাস-2 এবং মহাজের 6 এর মতো অ্যাটাক ড্রোন তৈরি করেছে। দেখুন, এই ড্রোনগুলো সাধারণ বাণিজ্যিকভাবে উপলব্ধ ইলেকট্রনিক্স এবং সিএনসি যন্ত্রাংশ দিয়ে তৈরি হলেও দীর্ঘ দূরত্ব অতিক্রম করে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে বা ধ্বংস করতে সক্ষম। বড় বড় রাডার কাঠামোর উপর নির্ভর না করে ইরান ইলেকট্রো অপটিক্যাল এবং হিট সিকিং প্রযুক্তির নমনীয় এবং পপ আপ সারফেস টু এয়ার মিসাইল যেমন খোরদাদ 15 বা বাওয়ার 373 বা আরশ-ই কামারিগর তৈরি করেছে, যা ড্রোন এবং নিম্ন উচ্চতার নজরদারি বিমানকে ধ্বংস করতে সক্ষম। ইরান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, স্বনামধন্য অটোমেটিভ শিল্প এবং সামরিক কৌশলগত শাখা যৌথভাবে কাজ করে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থার বিকল্প হিসেবে নিজেদের সফটওয়্যার এবং পার্টস উৎপাদনের সফলতা তৈরি করেছে। তারা এখন সক্ষম। দেখুন, ইরানের এই নতুন উত্থান এবং সামরিকভাবে নতুন সক্ষমতা যে কোনো সমঝোতায় যুক্তরাষ্ট্রের জন্য আরও জটিলতা তৈরি করেছে। এখন বিষয়টা শুধু মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আন্তর্জাতিকভাবেও যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়কে সরাসরি চ্যালেঞ্জ করছে। যদি ইরান এমন কোনো শর্তেও রাজি হয় এবং চুক্তি করে তারা পরমাণু অস্ত্র তৈরি করবে না, তবে তাদের উৎপাদিত অস্ত্র বিক্রি করার অনুমতি দিতে হবে, সেটাও যুক্তরাষ্ট্রের যে বিশাল অস্ত্রের সাম্রাজ্য রয়েছে তার জন্য বড় ধরনের ঝুঁকি। যুক্তরাষ্ট্রের অস্ত্রগুলো অত্যন্ত ব্যয়বহুল। একটি মিসাইলই প্রায় $2.5 মিলিয়ন দিয়ে ক্রয় করতে হয় শুধুমাত্র ইন্টারসেপ্ট। আর এই জায়গায় অপরদিকে আক্রমণাত্মক অস্ত্রগুলোর মূল্য আরও বেশি। সেখানে আন্তর্জাতিক বাজারে ইরানের অস্ত্রগুলো মাত্র $1,00,000 থেকে $50,000, কোনো কোনো ক্ষেত্রে ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইলগুলো মাত্র কয়েক লক্ষ ডলারেই তারা পৌঁছে দিতে পারে, যেটি যুক্তরাষ্ট্রের বিলিয়ন বিলিয়ন ডলারের যে অস্ত্র বাজার, এমনকি রাশিয়ার যে বড় অস্ত্র বাজার রয়েছে, রাতারাতি সেখানে বড় ধরনের ধস নামাতে পারে। সুতরাং যুক্তরাষ্ট্রকে শুধু ইরানের সঙ্গে সমঝোতা করলেই হবে না, এটাও নিশ্চিত করতে হবে যে ইরান কোনো অস্ত্র রপ্তানি করতে যাতে না পারে এবং কোনো দেশ ইরানের কাছ থেকে অস্ত্র ক্রয়ের আগ্রহ যাতে না দেখায়। তবে যুক্তরাষ্ট্রের এই কৌশল এখন যেন আর কাজে আসছে না। কাগজে কলমে সক্ষমতা নয়, যুদ্ধাস্ত্রের সক্ষমতা হতে হবে যুদ্ধক্ষেত্রে কার্যকর। আর এই জন্য এখন দেশগুলো বিভিন্ন অস্ত্রের যুদ্ধক্ষেত্রের পারফরমেন্সকে বিবেচনা করছে। আর নজিরবিহীনভাবে এর অংশ হিসাবে পৃথিবীর অন্যতম প্রথম দেশ হিসাবে পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া ইরানের সঙ্গে কৌশলগত সামরিক চুক্তি করতে চায়। বিভিন্ন ধরনের অস্ত্র ক্রয়েরও তাদের আগ্রহ রয়েছে। ইস্যুটিকে কেন্দ্র করে মালয়েশিয়ার যিনি প্রতিরক্ষা মন্ত্রী রয়েছেন, তিনি জরুরি ভিত্তিতে ইরানের তার সমকক্ষ যে ব্যক্তি রয়েছেন তার সঙ্গে টেলিফোন আলাপ করেছেন। আন্তর্জাতিক রিপোর্ট বলছে মালয়েশিয়ার যিনি প্রতিরক্ষা মন্ত্রী রয়েছেন খালেদ নরেদিন, ইরানের প্রতিরক্ষা এবং সশস্ত্র বাহিনীর লজিস্টিক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মজিদ ইবনে ইরেজার সঙ্গে টেলিফোন আলাপ করার পর দ্বিপাক্ষিক চুক্তির বিষয়কে কেন্দ্র করে নানান ধরনের গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং দেশ দুইটি দ্বিপাক্ষিক ইস্যুকে কেন্দ্র করে বিশেষ করে সামরিক ক্ষেত্রে যে কোনো মুহূর্তে অতি দ্রুত বড় ধরনের চুক্তি করতে পারে। দেখুন, এটি যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম একটি বড় ধাক্কা। যুক্তরাষ্ট্র এখন ইরান থেকে যে কোনো ধরনের পণ্য ক্রয়ের
ক্রয়ের উপরই নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। ইরানের তেল ক্রয় করলেও সেই দেশের উপর বড় ধরনের নিষেধাজ্ঞা কার্যকর হবে। ঠিক এমতো অবস্থায় মালয়েশিয়ার মতো দেশ তেল এবং পণ্য নয়, সরাসরি ইরানের কাছ থেকে অস্ত্র ক্রয় এবং সামরিক খাতে চুক্তি করার আগ্রহের বিষয়ে এগোচ্ছে। এটি একটি নজিরবিহীন ঘটনা এবং সামরিক বিশেষজ্ঞরা বলছেন বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের যে প্রভাব বলয় ছিল এবং এক পশ্চিমা প্রভাব বলয় ছিল তা মোটামুটি অনেকটাই খর্ব হয়ে গেছে এবং অনেকটা আলাদা ব্যালেন্স তৈরি হয়ে গেছে। এখন সামরিক শক্তির বিষয়কে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রকে কি করে প্রতিহত করা যায় বা যুক্তরাষ্ট্রের যে ব্যয়বহুল অস্ত্র রয়েছে তার বিরুদ্ধেও কি করে লড়াই করা যায় তা যেন প্রশিক্ষিতভাবে প্রমাণিত করে দিয়েছে ইরান তাদের প্রযুক্তি। আর এই জন্যই ইরানের প্রযুক্তিগুলোই এখন আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে গেছে। বিশেষ করে মুসলিম দেশগুলো, যে সকল দেশগুলো পশ্চিমা বিশ্ব বা রাশিয়া থেকে সচরাচর রাজনৈতিক শর্ত ছাড়া কোনো অস্ত্র ক্রয় করতে পারে না বা সেই অস্ত্রগুলো নিজেদের দেশে উৎপাদনেরও সক্ষমতা বা সুযোগ কম থাকে, সেই সকল দেশগুলো প্রচণ্ডভাবেই এখন ইরান থেকে অস্ত্র ক্রয় করতে চাচ্ছে এবং আন্তর্জাতিক রিপোর্ট এবং ইরান ইঙ্গিত দিচ্ছে নাম প্রকাশ না করেও এই ধরনের সংখ্যা অন্তত 1 ডজনের বেশি দেশের সংখ্যা যারা ইরান থেকে বিপুল পরিমাণের অস্ত্র ক্রয় করতে আগ্রহী এবং গোপনে আলোচনা চলছে, যেখানে মালয়েশিয়া তার বিষয়টা প্রকাশ্যেই সকল কিছু প্রকাশ করে দিল। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রের আধিপত্য এবং নিরাপত্তা কাঠামোতে একক ভিত্তিতে নেতৃত্বের বিষয়গুলো এখন অনেকটা যেন খর্ব হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো আলাদা জোট তৈরি করে নিজেদের নিরাপত্তা আলাদা আলাদা নিশ্চিত করতে চাচ্ছে। যুক্তরাষ্ট্র খুব করে চাচ্ছে না তারা এই মধ্যপ্রাচ্যে আর তাদের বিভিন্ন সামরিক ঘাঁটির উপস্থিতি রাখবে, কারণ বিষয়গুলো এখন অনেকটাই চ্যালেঞ্জিং। যুক্তরাষ্ট্রের কাছে একমাত্র রক্ষা কবচ বা বড় অর্থনীতির নিয়ন্ত্রণের ক্ষেত্রে বড় উপায় ছিল এই চীন সাগর, দক্ষিণ চীন সাগর, যার আশেপাশের দেশগুলো যেমন ইন্দোনেশিয়া বা এখানে মালয়েশিয়া, ওদিকে ফিলিপিন এবং ওদিকে রয়েছে দক্ষিণ কোরিয়া বা জাপানের মতো দেশগুলো। এগুলো এই যুক্তরাষ্ট্রের প্রভাব বলয় ছিল যুক্তরাষ্ট্র মনে করত। সেখান থেকে ইরানের সঙ্গে এই নতুন সংঘর্ষ, নতুন সমীকরণ এবং ইরানের কাছ থেকে একে একে দেশগুলোর অস্ত্র ক্রয়ের আগ্রহ প্রকাশ করা বা সামরিক সম্পর্ক জোরদার সরাসরি ওই অঞ্চলের ভেতরও যুক্তরাষ্ট্রের যে প্রবেশের বিষয়গুলো রয়েছে সেগুলোকে দীর্ঘমেয়াদী ঝুঁকিপূর্ণ করছে। যদি ইরানের এই অগ্রগতি দ্রুত থামানো না যায় তাহলে যুক্তরাষ্ট্রের একক নেতৃত্বের পুরো প্রভাব বলয় অনেকটাই কিন্তু আস্তে আস্তে খর্ব হয়ে যাবে। সুতরাং ইরানের বিরুদ্ধে হামলা করা বা হামলা চালিয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের জন্য স্ট্র্যাটেজিকভাবে অনেকটা ইসরায়েলকে রক্ষা করার থেকেও বাধ্যবাধকতা হয়ে যাচ্ছে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। আর এমন সময়ই কিন্তু ইরানের কাছাকাছি যুক্তরাষ্ট্রের অন্তত পক্ষে 20টি যুদ্ধ জাহাজ টহলরত অবস্থায় রয়েছে। ডোনাল্ড ট্রাম্প যে কোনো মুহূর্তে ইরান যুদ্ধ থেকে সরে আসার কথা বললেও তিনি হঠাৎ করে আবার হামলা শুরু করে দিতে পারেন। বিশেষ করে অন্যান্য দেশগুলো যাতে ইরানের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি না করে এবং বৃদ্ধি করলে যুক্তরাষ্ট্র কী ধরনের পদক্ষেপ নিতে পারে তার বার্তা দেওয়ার জন্য এমনটা তিনি করতে পারেন, অনেকেই আশঙ্কা করছেন। দেখার বিষয় যে এই 20টি টহলরত যে যুদ্ধ জাহাজ রয়েছে তারা আসলেই প্রতিক্রিয়া দেখায় নাকি ইরানের সঙ্গে সমঝোতা করে মধ্যপ্রাচ্য ত্যাগ করে, দেখার বিষয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।